আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সারা সপ্তাহের ব্যস্ততা শেষে আজ শুক্রবার, আর ছুটির এই শান্ত সন্ধ্যায় আমি তাইবা হাজির হয়েছি আপনাদের প্রিয় কোনো গল্প বা কবিতার ডালি নিয়ে। চলুন আজ ডুব দেওয়া যাক শব্দের মায়াবী পৃথিবীতে। আজ এই গল্পের আসরে পাঠ করছি কবি আলী ইমামের নির্বাচিত ছোটদের গল্প থেকে কালো চিতা নামের গল্পটি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু করছি আজকের গল্পটি। সরসর করে একটা শব্দ হলো যেন, বাতাসে পাতা কাঁপার শব্দ নয় এটা। সামনের ঘন বনটা নড়ছে, কোনো প্রাণী আছে ওখানটায়। ঝোপের আড়াল থেকে আঁকা তাকিয়ে থাকে, ওর চোখ দুটো চিলের চোখের মতো তীক্ষ্ণ হয়ে ওঠে। ওখানে পায়ে পায়ে মৃত্যু, কোথাও গাছের বাকলের রঙের সাথে শরীর মিশিয়ে জড়িয়ে আছে সাপ, সুযোগ পেলেই ছোবল মারবে। কোনো গাছের ডালে ঘাপটি মেরে বসে আছে চিতা, চোখের পলকে হলুদ ঝিলিক তুলে ঝাঁপিয়ে পড়ে শরীর ফালা ফালা করে দেবে। এই বনে বেঁচে থাকতে হলে তাই প্রতি পদে সাবধানী হতে হয়। এই পাহাড়ে বেঁচে থাকতে হলে তাই লড়াই করে টিকে থাকতে হয়। ওদের দলের গুণিন বুড়ো রাতের বেলা আগুনের শিখার পাশে বসে তাই বলে, যারা লড়াই করতে পারবে শুধু তারাই বেঁচে থাকবে। ঝড় আমাদের ঘর ভাঙে, ঝড় তাই শত্রু। পাহাড় থেকে পাথর নামে গড়িয়ে, সেই পাথর দিয়ে মানুষ আমাদের থেতলে দেয়, তাই পাহাড় আমাদের শত্রু। নদীর বানে কখনো কখনো ভেসে যাই আমরা, তাই নদী আমাদের শত্রু। এছাড়া হিংস্র প্রাণী তো রয়েছেই, চারিদিকে তো শত্রু আর শত্রু, তাই সব সময় লড়াই করে টিকে থাকতে হবে আমাদের। তখন আগুনে পোড়ানো হয় শিকার করে আনা পশুর মাংস। দলের সবাই গোল হয়ে বসে অগ্নিকুণ্ডের চারিদিকে, রাতচরা পাখিরা ডাকে, তখন সেই ঝলসানো মাংস ছিঁড়ে খায় ওরা, সাথে মহুয়া কুড়ির ঘন রস। দলের কেউ কেউ চিৎকার করে নাচতে থাকে, হেই বাবা বুঙ্গা, আমাদের দাও সন্দেয়া পাথর, তাই দিয়ে অস্ত্র বানাবো আমরা। সেই অস্ত্র বিঁধবে গিয়ে পশুর বুকে, পশুর রক্তে সবুজ ঘাস লাল করে দেব। হেই বাবা বুঙ্গা, আমাদের দাও শক্ত ধাতু, তা ঘষে ঘষে বর্ষা বানাবো আমরা। সেই বর্ষা বিঁধবে গিয়ে ধূর্ত চিতার বুকে, আমাদের সন্তানদের সাদাহার পাই বনে, আমরা ওই চিতার বিনাশ চাই। দেবতা বঙ্গার উদ্দেশ্যে এই গান গাইতে গাইতে তখন নাচতে থাকে দলের লোকেরা। রাতের আকাশে নক্ষত্র জলে ঝিকমিক করে, আগুনের তেজ কমে আসতে থাকলে শুকনো পাতা ছুঁড়ে দেওয়া হয়। আঁকা মাংস খেতে খেতে এসব দেখে। এখন দুপুরের লাল রোদে এই পাহাড়ি জায়গাটা কেমন শুনশান করছে। অনেক উঁচুতে উঠছে কয়েকটি বাজ পাখি, আকার হাতের মুঠোতে ধরা পাথরের ফলা, চোখ সামনের ঘাস বনের দিকে। যদি কোনো প্রাণী দেখা যায়, আকাশে যখন ভালো করে আলো ফোটেনি তখনই ঝুপড়ি থেকে বেরিয়ে এসেছে আঁকা। সেই থেকে শিকারের খোঁজে হন্যে হয়ে ঘুরছে। অন্যদিন হলে ওর বাবাই যেত, কিন্তু আকার বাবা শল্যকি এখন আহত হয়ে ঝুপড়ির এক কোনায় কুঁকড়ে পড়ে আছে। উত্তরের শালবনের কালো চিতা থাবা মেরে তার একটা পা ছিঁড়ে নিয়ে গেছে। তবু বাবা লড়াই করেছে, কিন্তু সময়টা অন্যরকম ছিল। ওদের গোত্রের সবচাইতে সাহসী পুরুষ ছিল শল্যকি। সে কতদিন বুনো মোষ আর সম্বর মেরে কাঁধে ঝুলিয়ে নিয়ে এসেছে ওদের জন্য। তখন তার ঘামে ভেজা শরীর চকচক করে, কাঁধ বেয়ে নেমে এসেছে নিহত পশুর রক্তের ধারা, যেন এক বীর পুরুষ আসছে। ওদের এক গানে আছে, পাহাড় থেকে আসবে নেমে বীর পুরুষের ছেলে, আমরা সবাই খুশি হব দেখতে তাকে পেলে। তার কাছে আছে যে জানি পাথর লোহার ফলা, তাই দিয়ে সে কাটতে পারে বুনো পশুর গলা। বীর পুরুষের ছেলে ওগো, এসো তাড়াতাড়ি, তোমার জন্য নদীর তীরে বসত তৈরি করি। কতদিন ভেবেছে আঁকা ওর বাবা এক বীর পুরুষ। সেই মানুষটা এখন মাটিতে শুয়ে তীব্র যন্ত্রণায় গোঙায়, কখনো দুহাতে মাটি আজরাতে থাকে। আকার মা তখন চিৎকার করে কাঁদে, কি হয়ে গেল সেই দুরন্ত মানুষটা? ও আকা, আকারে তুই শাল বনে যা, ওই কালো চিতাকে মেরে নিয়ে আয় আমার সামনে। কালো চিতার মাথা আমি ঝুলিয়ে রাখবো ঘরের সামনে। বাবা তখন সাপের মতো ফুঁসতে থাকে, কিন্তু ফনা তুলতে পারে না। কালো চিতা তার ফনা মুচড়ে দিয়েছে। কোথায় গেল সেই সব দুরন্ত দিন, যখন ওরা অপেক্ষা করত কখন শিকার নিয়ে ফিরবে দুঃসাহসী শল্যকি। শেষ বিকেলের যাই যাই রোদের মধ্য দিয়ে ফিরে আসতো বাবা। কখনো হয়ে যেত সন্ধে, তখন পাখিরা ডানা ঝাপটে নেড়ে ফিরছে। আকার মা জব গুঁড়ো করে রান্না করত। আঁকা ফাঁদ পেতে ধরে আনতো সিন্ধু সারসের ছানা, মা সেটা সিদ্ধ করে রাখত। কখনো বন থেকে কুড়িয়ে আনতো পাখির ডিম, সেই ডিমের হলদে কুসুমের সাথে মাটি খুঁড়ে তোলা সবজির নরম মূল মিশিয়ে খেতে খুব স্বাদ।
কলকল করে বয়ে যাওয়া নদীর তীরে সবুজ মাঠ, সেখানেই এখন আস্তানা গেড়েছে ওদের দল। বুনো হাসির মতো যা যা বড়রা খাবার ফুরিয়ে গেলে এক ঘাসবন থেকে অন্য ঘাসবনে গিয়ে ডেরা বাঁধে। যেখানে শস্য বীজ পাওয়া যায়, পশু মাছ পাওয়া যায়, সেখানেই ওরা পাহাড়ের ঢালু জমির আগাছা কেটে মাটি কুপিয়ে ঝুরু ঝুরু করে বীজ বনে। নদীর তীরের পলিমাটি ওদের কাছে খুব প্রিয়। বানের পানিতে ভেসে আসে পলি, সেই মাটি উর্বরা। শস্য চারা সে মাটিতে লক লক করে বেড়ে ওঠে। পাকা শীষ যখন ঝুমঝুম করে দোলে তখন ওদের দলে আনন্দ ছড়িয়ে যায়। গুনিন ফিসফিস করে বলে, উত্তর আকাশের কাজল মেঘ দেখেছি আমি। এই বৃষ্টিতে ফসল বাড়বে। এবার বৃষ্টির জন্য আর আমাদের পশু জবাই করতে হবে না। আকাশের দেবতা তুষ্ট আছেন। গত শীতে এখানে এসেছে ওরা। ওদের দলপতি ভল্ল জায়গাটি পছন্দ করেছে। সেদিন ঘন কুয়াশার ভেতর দিয়ে সে হেঁটে আসছিল। কুয়াশার কারণে চোখের সামনে সাদা একটি দেয়াল ঝুলছে। বাতাস যেন হিমের চাবুক। সেই ঝাপটায় চোখ মুখ জ্বলতে থাকে। পশুর ভারী চামড়া গায়ে জড়িয়ে রেখেছে দলের সবাই। ভল্লের শরীর চিতাবাঘের চামড়া দিয়ে ঢাকা। পাথুরে রাস্তায় পায়ের পাতা কেটে রক্তাক্ত হয়েছে। সেই কবে থেকে যাত্রা শুরু হয়েছে তাদের। ডেরা বাঁধার জন্য মনের মতো জায়গা পাওয়া যাচ্ছে না। শিশুরা খিদের জ্বালায় চিৎকার করে কাঁদে। ওদের সাথে ছিল শুকনো নোনা মাংস, তাই ভিজিয়ে নরম করে খায় ওরা। পথে যেতে যেতে হয়তো কোনো গাছের ডালে মৌচাক দেখা যায়। সবুজ পাতার ভিতরে ঝকঝক করছে মৌচাক। খোপে খোপে ভরা টসটসে সোনালি মধু। সেই মধু নিতে ওরা তখন মৌচাকের নিচে শুকনো ঘাসের পাথর ঘষে ঘষে আগুন জ্বালিয়ে দেয়। আগুনের সেই তাপে মৌমাছিরা পালিয়ে যায়। এরপর মৌচাক থেকে মধু খায় ওরা। ওদের শরীর তখন গরম হয়ে যায়। শীতের কষ্ট থেকে মুক্তি পায় ওরা সবাই। ভল্লকে জড়িয়ে ধরে গুনিন। গোত্রের লোকদের মঙ্গল কামনায় তারও ঘুম আসে না। কত রকমের ভয় চারিদিকে। মন্ত্র পড়ে গুনিন তাদের রক্ষা করে। রোগ দেখা দিলে কালো হাঁসের রক্ত ছিটিয়ে দেয় ডেরার চারপাশে। ফসল নষ্ট হবার আগেই সাবধান করে দেয়। গুনিনের তাই খুব কদর দলের সবার মাঝে। তখন হঠাৎ দুই হাত মেরে ছুটে আসে কাকুই বুড়ি। ও বললো, এই নদীতে মাছ আছে? আছে, বিরাট বিরাট সব মাছ। আমাকে তাহলে বিষ কাটা এনে দিবি, আমি মাছ ধরবো। তুই না বুড়ি আমাকে কত গাল বন্ধ করেছিলি, এখন দেখলি তো কেমন জায়গা। ও বললো, তুই রাগ করিস না, আমাকে বিষ কাটা এনে দে। কাকুই বুড়ি চাল সে চোখে তাকিয়ে থাকে। মাথার উপর দিয়ে তখন এক ঝাঁক হাঁস কক কক করে ডেকে যায়। শল্যকে একটা বড় মাছ নদী থেকে ধরেছে, তাই দেখে কয়েকজন উল্লাসে চিৎকার করছে। শিকার করতে শল্যকের কোনো জুড়ি নেই। এই দলের লোকেরা নদীতে বিষ কাটা ফেলে মাছ ধরে। ঝোপ থেকে ছিঁড়ে আনে এসব কাটার ডাল, সেগুলো ছেঁচে নদীর পানিতে ছড়িয়ে রাখে। লতার রস পানিতে মিশলে মাছেরা মরে ভেসে ওঠে। ওরা তখন খপ খপ করে মাছ ধরে। সবুজ পাতায় মাছ মুড়ে আগুনে সেদ্ধ করে খায়। ভল্ল সবাইকে ডেকে জড়ো করে বলে, শোনো তোমরা, গুনিন বলেছে এখন আর আমাদের কোনো বিপদ নেই। গুনিন তখন তাকিয়ে আছে আকাশের দিকে। দুটো বাজ পাখি গোত্তা মেরে নেমে আসছে। আকার হঠাৎ মনে হলো সেদিকে তাকিয়ে গুনিন যেন একটু চমকে উঠল। গোত্রের সবাই তাকিয়ে আছে গুনিনের দিকে। গুনিন তখন খাঁচা থেকে একটি হারিয়াল বের করে ছেড়ে দেয়। সেটা ফরফর করে ডানা মেলে উত্তরের শালবনের দিকে উড়ে যায়। গুনিনের মুখে হাসি ফোটে। এই শালবন আমাদের পশু দেবে। লোকেরা সে কথা শুনে আনন্দে চিৎকার করে। গুনিন তখন খাঁচা থেকে একটি ধপধপে খরগোশ বের করে। সেই খরগোশটাকে ছেড়ে দিতেই ওটা ছুটে যায় পূবের পাহাড়ের দিকে। গুনিন তখন ভরাট গলায় বলে, পূবের পাহাড়ও আমাদের খাবার জোগাবে। শীতের থাবাকে সবার তখন কিছুটা কাবু মনে হয়। দলের বুড়োরা এই দীর্ঘ যাত্রায় ততদিনে ক্লান্ত হয়ে পড়েছে। কাকুই বুড়ি একদিন ক্ষণক্ষণে গলায় চিৎকার করে বলল, এবার আর কত দূর নিয়ে যাবি? ও ভল্লো, আমাদের সবাইকে কি মেরে ফেলবি নাকি? আগের সর্দারেরা তো কখনো এমন করেনি। কাকুই বুড়ির কথা অন্য সব বুড়োরা সমর্থন করে। দলের মধ্যে হইচই শুরু হয়। ছুটে আসে ভল্লু। তার চোখ দুটো তখন টকটকে লাল, কানে পাখির রঙিন পালক গোজা। ভল্ল বলে, এই তো সামনেই আছে নদী, ভালো ঘাস জমি, অনেক পশু সেখানে। সত্যি অনেক পশু পাওয়া যাবে? বুড়োদের চালসে চোখ তখন মাংস খাওয়ার আনন্দে জল জল করছে। মুখের কোণা দিয়ে গড়াচ্ছে লালা। শুকনো নোনা মাংস খেতে খেতে মুখে অরুচি ধরে গেছে। এখন খেতে ইচ্ছে করছে সদ্য মারা পশুর রক্তমাখা তেল তেলে মাংস। সম্বরের রোয়ার ভাজে ভাজে মিশে থাকা চর্বি, তার কি স্বাদ! সেই মাংস শালপাতার আগুনে ঝলসালে স্বাদ আরও বাড়বে।
কাকুই বুড়ি কতদিন সেরকম রক্তমাখা মাংস দেখে না, তাই তার কাছে স্বপ্নের মতো মনে হয়। এদিকে কুয়াশা আরও ঘন হয়, হিমে ভিজে মরেও যায় কেউ কেউ, দলের লোক কমে। একদিন হঠাৎ চিৎকার করে উঠে বলল, ওই তো নদী, ওই তো সেই জায়গা। সূর্যের সোনালি আলো তখন কুয়াশার জমাট পর্দাকে মুছে দিয়েছে। ক্লান্ত শ্রান্ত দলটির চোখের সামনে ভেসে উঠল চিকচিকে নদী। বিশাল মাঠ সবুজ ঘাসে ভরা। আহ নদী, নদী নদী বলে দলের লোকজন পাগলের মতো ছুটতে লাগলো সামনের দিকে। সবার দিকে হাসি মুখে তাকিয়ে আছে ভল্ল। তার বুনো ঈগলের মতো চোখ দুটোতে আনন্দ। নিজের দলের জন্য চমৎকার একটি জায়গার সন্ধান দিতে পেরেছে সে। একটা উঁচু পাথরের উপর উঠে দাঁড়ায় ভল্ল। লোকগুলো ঘাস জমির ভেতরে ছোটাছুটি করছে, কেউ কেউ আবার উল্লাসে ঝাঁপিয়ে পড়ছে নদীতে। এদের সবাইকে রক্ষা করার দায়িত্ব তার। জায়গাটি ভারী সুন্দর। উত্তরে ঘন শালবন, পূব দিকে বিশাল পাহাড়। সূর্যের আলো মুঠি মুঠি ছড়িয়ে পড়ছে চারদিকে। গুনিন পাঠ করে, সূর্য যদি দেয় ছড়িয়ে এমন ধারা আলো, তবে যেন মাটির বুকে ফলবে ফসল ভালো। নদী যদি এমনি করে কুলকুল বয়, সুখের পাখি গাছের ডালে চুপটি করে রয়। বঙ্গা যদি অমন করে ঠেকায় ঝড়ের গতি, তখন বলো আমাদের আর কে করবে ক্ষতি। গোত্রের সমস্ত লোকদের আনন্দ চিৎকারে বাতাস মুখরিত হয়ে ওঠে। কিন্তু আকার চোখে লেগে থাকে আকাশ থেকে গোত্তা মেরে নেমে আসা বাজ পাখি আর গুনিনের চমকানো সেই চেহারা। দলপতি ভল্ল দুহাত তুলে বলতে থাকে, তোমরা তাহলে ডেরা বাঁধার কাজ শুরু করো। আমি কাল থেকে ফসলের জমি তৈরি করব। আজ রাতে উৎসব হবে। কুরু আর শল্যকের শিকার করা নীলগাই দিয়ে ভোজ হবে। লোকজন তখন ডেরা বাঁধার কাজ শুরু করেছে। তার একপাশে কুরু ততক্ষণে নীলগাইয়ের চামড়া ছিলে ফেলেছে। কোথায় কোথায় ঘর করতে হবে গুনিন সেসব জায়গা হাতের লাঠি দিয়ে দাগ কেটে দেখিয়ে দিচ্ছে। আকার মা মাটিতে শক্ত ডাল পুঁতে খুঁটি বানিয়েছে। তারপর সেই খুঁটির উপর পশুর শুকনো চামড়া লাগাতে থাকে। আকা ওর মাকে সাহায্য করছে। শল্যকে পাথরে লোহা ঘষছিল। বুঝলি রে আকা, কাল তোকে জঙ্গলে নিয়ে যাব। কেমন করে ছুটে গিয়ে বুনু মোষের পেটে ফলা ঢোকাতে হয় তা শিখিয়ে দেব। আকার মা বলে, সাবধানে থাকবে, বুনু মোষ না আবার ছুটে এসে আমার ছেলেকে গেঁথে ফেলে। হা হা করে হেসে ওঠে শল্যকি। সেই শব্দে সামনের গাছ থেকে কয়েকটা পাখি উড়ে যায়। কি রে আকা, পারবি না বুনু মোষ ধরতে? আমার ছেলে তুই, আমি কোনোদিন শিকার না মেরে বন থেকে ফিরে আসিনি। তখন আকার আঙুলের ডগা নিষ্পিস করে, খুব পারবো। মোষের শিং গুড়িয়ে দেব আমি। সম্বরের গলার রগ ফলা দিয়ে এক টানে ফেলবো ছিঁড়ে, তখন গলগল করে রক্ত ঝরবে। এসব কথা বলার সময় আকাকে কেমন যেন বুনো দেখায়। ফুলে ওঠা নাকের পাশটা তীর করে কাঁপেও। ওর ইচ্ছে হয় তক্ষুনি আহত পশুকে ঝাপটে ধরে মাটির উপর ফেলতে, তাহলে গরম রক্ত ছিটকে পড়বে ওর মুখে। আকা মুগ্ধ চোখে তাকিয়ে থাকে শালবনের দিকে। লাল ফুল তো নয়, যেন রক্ত ফুটে আছে ওখানে। কুরু গাছে ঝোলানো নীলগাইয়ের পেটের মাঝখানটা চিরে ফেলেছে। আকা ওর বাবার কাছে এসে ফিসফিস করে বলে, আমি নীলগাই দেখেছি। শল্যকি গর্বভরা চোখে তাকিয়ে থাকে আকার দিকে। ছেলেটার বেশ সাহস আছে। সাহস না থাকলে যে বেঁচে থাকা যায় না। অসতর্ক থাকলে যে কোনো সময় এই তরতাজা শরীরটা একতাল মাংস হয়ে পড়ে থাকবে মাটিতে। পৃথিবী খুব নিষ্ঠুর, দুর্বল হয়ে আর বেঁচে থাকা চলে না। সে রাতে বিরাট উৎসব। মাঠের মাঝখানে দাউ দাউ করে জ্বলল আগুন। সবাই চারপাশে গোল হয়ে বসেছে। মাঝখানে গুনিন উঠে দাঁড়ায়, তার মুখে লালচে আভা। এখানে আসতে অনেক কষ্ট হয়েছে আমাদের। পথে মারা গেছে কয়েকজন। যারা মরেছে তাদের আত্মা এখনো মুক্তি পায়নি। সেই আত্মা ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। রাতের হুহু বাতাসে গাছের পাতা সরসর করে ওঠে। কেউ কেউ ভয় পেয়ে পেছনে তাকায়। গুনিনের চিৎকার শোনা যায়, সব আত্মার মুক্তি দিতে হবে আমাকে। একজনকে ওই পাহাড়ে গিয়ে একটি বাজ পাখিকে ছিঁড়ে তার শরীর টুকরো টুকরো করে ছড়িয়ে দিয়ে আসতে হবে। আমি মন্ত্র পড়ে দিয়েছি, ওই সব আত্মারা তাহলে মুক্তি পাবে। কে যাবে পাহাড়ে? গুনিনের হাতে ধরা একটি বাজ পাখি পালক ফুলিয়ে আছে। আকার মনে পড়ে আকাশ থেকে গোত্তা মেরে নেমে আসা বাজের কথা। কে যাবে আমাদের সকলের মঙ্গলের জন্য? কে যাবে? ওপাশ থেকে উঠে দাঁড়ায় শল্যকি। আমি যাব। সকলে মুগ্ধ চোখে তাকিয়ে আছে শল্যকির দিকে। এত রাতে অচেনা পাহাড়ে যেতে তার একটুও ভয় নেই। আকা চারিদিকে তাকায়। নিজের বাবার জন্য তার গর্ব হচ্ছে। গুনিনের হাত থেকে বাজ পাখিটি নিয়ে পাহাড়ের দিকে যায় শল্যকি। পাহাড়ের পথে অন্ধকারে ধীরে ধীরে তার বিশাল শরীরটা একসময় মিলিয়ে যায়। রাতচরা পাখিরা ডাকতে থাকে,
নীলগাইয়ের মাংস তখন ঝলসানো হচ্ছে, সুগন্ধ ছড়িয়ে পড়ছে চারিদিকে। শল্যকী ফিরে আসলে ভোজ শুরু হবে, কিন্তু শল্যকী যদি ফিরে না আসে, সকলের মাঝে একটা অজানা অদৃশ্য আতঙ্কের স্রোত বয়ে যায়। শল্যকী না ফিরলে ওদের অমঙ্গল হবে। কাকুই বুড়ি সুর করে গাইতে থাকে, বীর চলেছে দূর পাহাড়ে, বীরের জেনেই ভয়, সাহস দিয়ে করেছে সে সকল বিপর্যয়। আকাশ দিয়ে উড়ে যাওয়া পাখি যে তার হাতে, সেই পাখিটির টুকরো হবে কুচকুচে এই রাতে। শীতের থাবা নিয়ে গেছে মোদের যে সব লোক, আজ রাতে আত্মা তাদের মুক্ত ডানা হোক। কাকুই বুড়ির গানের সাথে গলা মেলায় সবাই। ভল্ল এক নাগারে মহুয়া কুড়ির রস পান করছে। সবার অধীর অপেক্ষার পালা শেষ করে এক সময় পাহাড় থেকে ফিরে আসে শল্যকী। তার চোখে মুখে সাফল্যের চাপা আনন্দ। তখন শল্যকীর প্রশংসা করে সবাই, চিৎকার করে, সেই থেকে ওরা আছে এখানে। ওরা এখানকার নদী থেকে মাছ ধরে, খাবার জন্য ঝিনুক দিয়ে চেঁচে ফেলে সেই মাছের আঁশ। আঁকা নদীতে ঝাপাঝাপি করে, বনে গিয়ে ফুল ভরা গাছের ডাল দেখে, কেমন করে আলোর মতো হয়ে যায় সেসব ডাল। রোদ বৃষ্টির ভিতরে সবুজ লকলকে ঘাস চারার মতো বড় হয়ে উঠছে আঁকা। যেদিন বাবা চিতার থাবায় আহত হয়ে ফিরল, সেদিন খুব কষ্ট হয়েছিল আঁকার। কয়েকজন লোক বাবাকে কাঁধে করে নিয়ে এলো। একটা পা নেই, টপ টপ করে রক্ত পড়ছে তখনও। তার বাবা কত পশুর সাথে লড়াই করেছে, কত বুনো মোষ মেরে এনেছে পাহাড় থেকে। গাছের ডালে মরা নীলগাই ঝুলিয়ে যখন পাথরের ফলা দিয়ে চাকচাক করে মাংস কাটতো, তখন দলে সবাই ঘিরে থাকতো শল্যকীকে। একদিন গুনিন চিৎকার করে বলেছিল, ও শল্যকী, তুমি আরও দূরে পাহাড়ে যেও, যদি সবুজ হরিণ পাও। সবাই কিন্তু সবুজ হরিণ পায় না। আমি একটা দেখেছি ওই পাহাড়ের পিছনে। শল্যকীর কথা শুনে গুনিন তো অবাক হয়। সত্যি? তুমি সবুজ হরিণ দেখেছ? আমি দেখেছি। একদিন না একদিন ওই হরিণ আমি শিকার করে আনবই। কিন্তু সেই সবুজ হরিণ আর শিকার করা হয়নি শল্যকীর। এখন এক পা হারিয়ে কুশিপাতার ঝুবড়িতেই ঘাসের উপর শুয়ে থাকে সে। গুনিন আহত স্থানে লতাপাতা বেটে লাগিয়ে দিয়ে গেছে। সারা রাত যন্ত্রণায় ছটফট করে শল্যকী। সে ছেলেকে বলে, আকা, তোকে এখন থেকে শিকারে যেতে হবে। যাব। পাহাড়ের পেছনে যেতে হবে। যাব। কাটা ঝোপে লেগে শরীর যাবে চিরে, তবু যাব। সবুজ হরিণ মারতে হবে তোকে। সবাই ভেবেছিল আমি ওদের জন্য সেই হরিণ মেরে আনবো, কিন্তু পারলাম না। আকা দেখে ওর বাবার চোখ পানিতে টলমল করছে। তখন আকা বাবার কাছে এগিয়ে আসে। বাবাকে কখনো সে এমন অসহায়ের মতো তাকিয়ে থাকতে দেখেনি। আকাশ দিয়ে উড়ে যাওয়া সিন্ধু সারসের ঝাঁকের দিকে তাকিয়ে উদাস হয়ে যায় আকা। শল্যকী মাটিতে শুয়ে আহত সাপের মতো গুঙায়, ঘাসের চাপড়ার ভিতরে মুখ গুজে দেয়, বলে, আমি পারলাম না। আকা প্রবল আবেগে ওর বাবার হাতটা ধরে। আমি পারবো, আমি সবুজ হরিণ নিয়ে আসবো দলের জন্য। সেই থেকে আকা সবুজ হরিণের খোঁজে। ভোর থেকে পাহাড়ে ঘুরে বেড়ায় সে। সামনের ঘাস বনটা বাতাসে দুলতেই সামনে তাকায় সে। সরসর করে শব্দ হচ্ছে, কোনো প্রাণী আসছে বুঝি। গত রাতে গুহার দেয়ালে পশু হত্যার ছবি এঁকেছে গুনিন। তখন দপদপ করে মশালের শিখা জ্বলছিল। গুনিনের সামনে রং ভরা পাত্র। শিকারে যাবার আগে দেয়ালে পশু হত্যার ছবি আঁকতে হয়। ওদের বিশ্বাস এতে সহজেই শিকার পাওয়া যায়। গুনিন রং দিয়ে বুনুমোষের ছবি আঁকছিল। আঁকা পেছনে এসে দাঁড়ায়। ও গুনিনকে বলে, একটা সবুজ হরিণের ছবি আঁকবো। গুনিন হাসলেন, বললেন, ও হরিণ যে সহজে দেখা যায় না। যায়, আমার বাবা দেখেছে। যারা দুরন্ত সাহসী শুধু তারাই পাবে সবুজ হরিণ। আগুনের শিখাতে গুনিনের মুখের দিকে তাকিয়ে থাকে আকা। ওর বুকের ভেতরে যেন নদীর জোয়ারের মতো একটা কিছু ফুঁসে উঠছে। গুনিন ফিসফিস করে বলে, বুঝলে আকা, সবুজ হরিণ হলো আমাদের জন্যে ঘোর অমঙ্গল। দেখছ না আমাদের দলের মাঝে কত দুঃখ। জোয়ান মানুষেরা পাহাড়ে গিয়ে হারিয়ে যায়, তারা আর ফেরে না। রক্তবমি করে মারা গেল কতজন। আমি জানি আরও ভয়ঙ্কর সব বিপদ অপেক্ষা করছে আমাদের জন্য। আকার তখন মনে হয় আকাশ থেকে গোত্তা মেরে নেমে আসা বাজ পাখি দেখে চমকে ওঠা গুনিনের সেদিনের মুখ। তবে কি অমঙ্গলের আভাস পেয়েছিল গুনিন? দূরের গাছ থেকে পেঁচা ডেকে ওঠে, কি বিপদ আসছে? আমি দেখেছি ঘাস হলুদ হয়ে যেতে। এর মানে কোনো দল এগিয়ে আসছে আমাদের বিনাশ করতে। তারা কি পশু? না, তারা পশু না, তারা আমাদের মতোই দুপেয়ে মানুষ। তুমি দেখোনি আকা, একবার জবের শেষে পোকা লেগেছে। দিনের বেলায় আগুনে ঘূর্ণি হাওয়া বয়, পেঁচার ঝাঁক এসে বাসা করেছে চারিদিকে।
এর সবই হলো গিয়ে অমঙ্গলের লক্ষণ। কারা আসছে এবার আমাদের বিনাশ করতে? তারা কারা জানি না। সেদিন মন্ত্র পড়ে চোখ বন্ধ করে বসেছিলাম। হঠাৎ মনে হলো ঝড়ের মতো কারা যেন ছুটে আসছে নতুন এক প্রাণীর পিঠে বসে। তাদের হাতে বর্ষা। আকা জানে গুণিন আগামী দিনের বিপদের কথা বলতে পারে। সবুজ হরিণ যদি হত্যা করা যায় তবে এই অমঙ্গল দূর হবে। শুধু সবুজ হরিণ নয়, সেই সাথে কালো চিতাকেও হত্যা করতে হবে। কালো চিতা যেটি তার বাবার একটা পা ছিঁড়ে নিয়েছে, তার অমন টকবকে বাবাকে একেবারে কাবু করে দিয়েছে। আকা যেন দেখে আকাশ থেকে গোত্তা মেরে নেমে আসছে বাজ, সেই থেকে পাথর ঘষে ঘষে ধারালো করছে আকা। লোহা পিটিয়ে বানিয়েছে বর্ষা। যখন উত্তরের বাতাসে দূরের দীঘল ঘাসবন দুলতে থাকে তখন সেদিকে তাকিয়ে থাকে আকা। কারা আসছে ছুটে নতুন প্রাণীর পিঠে বসে? ওরা তো কখনো এমন কোনো দল দেখেনি। মাঝে মাঝে ওদের দলের উপর আক্রমণ হয়েছে। দেখতে ওদেরই মতো ছিল তারা, শুধু অন্য গোত্রের মানুষ। তারা কোনো প্রাণীর পিঠে বসে আসেনি, কিন্তু গুণিন বলেছে যে ওরা আসছে নতুন কোনো প্রাণীর পিঠে চেপে। একটা অজানা আশঙ্কায় কেঁপে ওঠে আকা। মাটিতে শুয়ে ছটফট করে তার বাবা। ওরে আকা, আমি আর পাহাড়ে যেতে পারবো না। সামনে তীব্র শীত আসছে, এখন থেকে মাংস না জমালে তখন খাবি কি? চোখ জ্বালা করে আকার। কালো চিতা আমার সর্বনাশ করলো। গুণিন বলেছে সবুজ হরিণের সাথে কালো চিতাকেও হত্যা করতে হবে। ঘাসবন সরসর করছে। পায়ে পায়ে এগিয়ে যায় আকা। কয়েকটা ঘাস ফড়িং ঝিনঝিন করে উঠছে। হাত দিয়ে লম্বা ঘাস সরাতেই বিস্মিত হয় আকা। একটা অদ্ভুত প্রাণী ঘাস খাচ্ছে, চকচকে শরীর, মাঝে মাঝে পেছনের পা দুটো নড়ছে। খয়েরি বরণ, লেজে অনেক লোম, পায়ের নিচ কালো মতো। ঘাস খেয়ে মাঝে মাঝে শরীর ঝাঁকুনি দিচ্ছে নতুন প্রাণীটা। এমন প্রাণী এর আগে কখনো দেখেনি সে। মুখ দিয়ে চিহি চিহি শব্দ করছে। রোদ সেই প্রাণীর শরীরে পরে যেন পিছলে যাচ্ছে। হঠাৎ আকা দেখে একজন মানুষ এদিকে আসছে ঢালু জমি দিয়ে। চট করে গাছের আড়ালে সরে যায় সে। কিরকম সুন্দর দেখতে ওই লোকটা। তামাটে রং, পাতার ফাঁক দিয়ে জুলজুল করে দেখতে থাকে আকা। লোকটা তাদের মতো কালো না, লম্বা নাক, পরনে ঝলমলে পোশাক। লোকটি এসে সেই অদ্ভুত প্রাণীটার কাছে যায়। প্রাণীটি তাকে দেখে চিহি চিহি শব্দ করে। লোকটি সেই প্রাণীটির পিঠে হাত বুলিয়ে আদর করতে থাকে। এটি তাহলে তার পোষা প্রাণী। এত বড় প্রাণীও যে মানুষের পোষা হতে পারে তা দেখে বিস্মিত হলো আকা। লোকটি লাফ দিয়ে সেই প্রাণীটির উপরে উঠে বসে। ওখান থেকে নিচের নদী দেখা যায়, ওদের গ্রাম দেখা যায়। শিশুরা ছুটোছুটি করছে। লোকটির চোখে পড়ে ওদের গ্রাম। দূর থেকে আকা দেখে তাদের গ্রামটিকে দেখে সেই নতুন লোকটি মুখ দিয়ে অদ্ভুত এক ধরনের শব্দ করে। আকা বিস্ফোরিত চোখে দেখে পিছনের মাঠ থেকে ছুটে আসছে ওই রকম চেহারার অনেকগুলো লোক। তারা সবাই সেই একই রকম প্রাণীর পিঠের উপর বসা, তাদের হাতে ধরা বল্লম। পুরো দলটি ছুটে যেতে থাকে আকাদের গ্রামের দিকে, ঘোড়ার খুরের খটখট শব্দ করে ধুলো উড়িয়ে। আকার তখন মনে হয় গুণিনের কথা। নতুন একদল আসছে ওদের আক্রমণ করতে, বিনাশ করতে। একটা বড় পাথরের আড়ালে লুকিয়ে পড়ে আকা। এখান থেকে সব দেখা যাচ্ছে। আকা আতঙ্কিত চোখে দেখে কেমন করে দলটি ঝাঁপিয়ে পড়লো ওদের গ্রামের ওপর। আত্মচিৎকার, ছুটোছুটি। নতুন দলটি সবাই বল্লম দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারছে সবাইকে। ছেলে বুড়ো কেউ বাদ যাচ্ছে না। গ্রামের কেউ কেউ পালিয়ে ছুটে গিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে। নতুন দলের লোকেরা সাথে আনা সেই প্রাণীটিকে নিয়েই নামে নদীতে। তারপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করতে থাকে ওদের। পানির নিচে ওদের মাথা ঠেসে চেপে ধরে। নদীর পানি রক্তে লাল হয়ে যায়। তারা তাদের ঘরগুলোতে আগুন লাগিয়ে দেয়। এক নিষ্ঠুর আক্রোশে ওদের গ্রামটিকে তছনছ করতে থাকে। সমস্ত মাঠ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে লাশ। এমন করে হত্যা করেছে ওদের যেন হিংস্র বাজ পাখি নখ দিয়ে ছিঁড়ে ফেলেছে ছোট্ট পাখির নরম বুক। আকা ওর বাবাকে দেখে একটা পা দিয়েই কোনো মতে ছুটে আসছে। বুনো পশুর সাথে কতবার লড়াই করেছে। কোনো মানুষকে কেন ভয় পাবে শল্যকি? কিন্তু এ মানুষ যে বুনো পশুর চাইতেও ভয়ঙ্কর। ওর বাবার দুহাতে ধরা বিশাল একটি পাথর, সেটা ছুঁড়ে মারার আগেই অস্ত্রের এক কোপে শল্যকির মাথাটি ঘাট থেকে ছিটকে যায়। আর সহ্য করতে পারে না আকা, অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। কয়েকটা ঘাস ফড়িং ওর মুখের উপর বিনবিন করে উঠতে থাকে। বিকেলের রোদ যখন ফুরিয়ে যাচ্ছে তখন জ্ঞান ফিরে আসে আকার। পায়ের কাছ দিয়ে একটা গিরগিটি পালায়। ধীরে ধীরে নেমে আসে আকা। সেই দলটি চলে গেছে।
এই কি ওদের গ্রাম? একটা লোকও আর বেঁচে নেই, সবাইকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। গুনিনের আগুনে পোড়া শরীর পড়ে আছে বড় গাছের নিচে। দলপতি ভল্লের শরীর ছিন্ন ভিন্ন হয়ে ছড়িয়ে আছে। সবচাইতে কষ্ট হয় শিশুদের লাশগুলো দেখলে। শকুনের পাল নেমে এসেছে, ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। রক্তের গন্ধে বন থেকে চলে এসেছে নেগড়ের পাল। আকাকে দেখে ওরা গর্জন করে ওঠে। একটা নেগড়ে মুখে কাটা হাড় নিয়েই ছুটে আসতে চায়। নেগড়ের চোখ জ্বলছে ধকধক করে, আর সামনে এগুতে সাহস পায় না আকা। এই তো ওদের ঘরটা, ভেঙে দুমড়ে মুচড়ে আছে। ওর মার লাশটা কই? আকুল হয়ে তাকায় আকা, বুক ঠেলে কান্না উঠে আসছে। বলতে ইচ্ছে করছে, মাগো আমি তোর আকা, একবার আমার সামনে আয়, তোর ঘাম চিকচিক মুখটাকে দেখি। হু হু করে বাতাস বয়ে যাচ্ছে, যেন কাকুই বুড়ি কাঁদছে। মাথার ভেতরটা দপদপ করছে আকার। কুরু পড়ে আছে উপুর হয়ে। একটা শকুন ঝুপ করে নেমে এসে কুরুর পেটে ঠোকর দেয়। আকার তখন মনে হয় এই কুরু কতদিন বন থেকে রাশি রাশি ফুল নিয়ে এসেছে। গ্রামের সবাইকে ফুল দিত কুরু। পাশের গাছটা থেকে আকা একটা হলুদ ফুল তুলে সেটা ছুঁড়ে দেয় কুরুর রক্তমাখা শরীরের ওপর। সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে আসছে। মাথার উপর দিয়ে পতপত করে উড়ে যায় কয়েকটা পেঁচা। গুনিন বলেছিল এবার চারদিকের গাছের ডালে এসে বসত করেছে পেঁচার ঝাঁক। হলুদমণি পাখিরা চলে গেছে উড়ে, ঘোর অমঙ্গল লাগবে। নেগড়ের দল গর্জন করছে, এখন ওর উপরে ঝাঁপিয়ে পড়বে হয়তো, তারপর তাকেও ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে। না, এত সহজে মরবে না আকা। কালো চিতাকে এখনো যে হত্যা করা হয়নি, আর এই হত্যাকারী দলটি কোথায় গেছে তা খুঁজে তাকে বের করতেই হবে। দাঁতে দাঁত ঘষে আকা একটা বল্লম তুলে নেয়। কেমন থমথম করছে চারদিক। আকা চলে যায় দূর পাহাড়ের দিকে। শল্যকীয় প্রথম দিন বাজ পাখি নিয়ে এমনি করে গিয়েছিল। পায়ের নিচে শুকনো পাতা মচমচ করে। আকার মনে এখন যেন কোনো ভয় নেই। বনের ভেতরে প্রবেশ করেছে। এই বনেই তার বাবাকে মেরে আহত করেছিল কালো চিতা। জোনাকি জ্বলছে মিটমিট করে। আকা এগিয়ে যায়। সামনের গাছের ডালে চোখ পড়ে আকার। চারপাশ কেমন স্তব্ধ হয়ে আছে। গাছের পাতা একদম নড়ছে না। ও দুটো কি? পাতার ভেতরে অন্ধকারে দুটুকরো আগুন যেন জল জল করছে। ওটাই তাহলে সেই কালো চিতার চোখ। সাবধানে বল্লমটা বাগিয়ে ধরে আকা। চাপা গর্জন করে ঝাঁপিয়ে পড়ে কালো চিতা। আকা সুকৌশলে বল্লমটা ধরে রাখে। চিতা উড়ে এসে সেই বল্লমে গেঁথে যায়। চিৎকার করে ওঠে কালো চিতা। আকা ওর কোমরে গোজা কুড়ালটা টেনে বের করে। তারপর অন্ধ আক্রোশে কোপাতে থাকে কালো চিতাকে। তুই আমার বাবার পা ছিঁড়ে নিয়েছিস, আমি আজ তোকে ফালা ফালা করব। আমার বাবাকে শেষ করেছিস তুই, আজ আমি তোকে শেষ করব। কিছুক্ষণের মধ্যেই কালো চিতা ছিন্ন ভিন্ন হয়ে যায়। চাঁদের ম্লান আলো পাতার ফাঁক দিয়ে নেমে এসেছে। রক্তে মাখামাখি হয়ে আকাকে এমন বিভৎস দেখাচ্ছে। গাছের পাতা যেন ফিসফিস করে বলে, যারা তোমাদের গ্রামের সবাইকে হত্যা করলো তাদের কি করবে? এক কালো চিতাকে শেষ করলেই কি চলবে? ঝট করে উঠে পড়ে আকা। ওর মনে হয় হত্যাকারী দলটি হয়তো নদী পার হয়ে গেছে। আবার ছুটতে থাকে আকা। কাটা ঝোপের খোঁচায় ওর শরীর ছিলে যায়। সামনেই চিকচিক করছে নদী। আকা ঝাঁপিয়ে পড়ে নদীতে। তারপর সাঁতরে ওপারে গিয়ে ওঠে। সামনে ঘাস ভরা সবুজ মাঠ। ছুটতে থাকে আকা। এক সময় দেখে গাছের নিচে সেই প্রাণীগুলো বাঁধা রয়েছে। সাবধান হয়ে যায় আকা, ওরা তাহলে এখানেই আছে। আকা প্রথমে চুপিসারে গিয়ে ওই প্রাণীগুলোর বাঁধন খুলে দেয়। নিঃশব্দে মাঠের দিকে ছুটে চলে যায় প্রাণীগুলো। এবার পা টিপে টিপে এগুতে থাকে আকা। সামনেই দীঘল ঘাস বন। ঘাস সরাতেই দেখে ভেতরের খোলা জায়গাটায় সার দিয়ে ঘুমিয়ে আছে সেই লোকগুলো। আর চারদিক শুকনো ঘাসের বন দিয়ে ঘেরা। আকার চোখ দুটো জ্বলে ওঠে। এবার তাকে প্রতিশোধ নিতে হবে। দুটো পাথর ঘষে সেই ঘাস বনে আগুন ধরিয়ে দেয় সে। শুকনো ঘাসে আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। দেখতে দেখতে আগুন চারিদিকে ছড়িয়ে যায়। ভেতরের লোকগুলো আর বেরিয়ে আসতে পারে না। ঘাসবনটা ছিল খুব বড়। রাতের আকাশ সে আগুনে লাল হয়ে গেছে। ভেতরের ঘুমন্ত লোকগুলো এবার পুড়ে মরবে। আকা এখন মুক্ত। আবার বনের ভেতর হাঁটতে থাকে সে। নদী পার হয়ে তার সাথে রাতের অন্ধকার কেটে যাচ্ছে। ওই তো ওদের পোড়া গ্রাম। একটা গাছের নিচে বসে আছে আকা। সামনেই একটা কঙ্কাল। নেগড়ে আর শকুনের দল সব মাংস খুবলে খেয়ে ফেলেছে। কঙ্কালটার দিকে তাকিয়ে চমকে ওঠে আকা। একটা পা নেই কঙ্কালটার। এটা শল্যকের কঙ্কাল, ওর বাবা। আকা তখন সেই কঙ্কালটাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলতে থাকে, ও বাবা, বাবা গো। প্রিয় শ্রোতা মণ্ডলী,
প্রতি সপ্তাহে এরকম সুন্দর সুন্দর গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। অন্য কোনো গল্পের সাথে আবার কথা হবে পরবর্তী শুক্রবারে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।